ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। দেখানো যাবে না, আমার একটা ছোট বাচ্চা রেখে আমি চলে আসছি। নমস্কার বন্ধুরা, বিগত এক মাসে বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। বাংলাদেশের সমস্ত স্কুল এবং কলেজগুলোকে অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দলে দলে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন। সরকারি হিসাব বলছে বাংলাদেশে বিগত 2 সপ্তাহে পুলিশ, মিলিটারি এবং আওয়ামী লীগের সংঘর্ষে 147 জন আন্দোলনকারী স্টুডেন্টস এবং সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও অন্যান্য সূত্রের মতে সংখ্যাটা 2000-এরও বেশি। কয়েক হাজার স্টুডেন্টস আহত। সারা দেশে গ্রেফতার হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। সেখানে ইন্টারনেট পরিষেবা, নিউজ মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, এমনকি কারফিউও জারি করা হয়। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস রক্তে ভিজে রয়েছে। তবে বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই এই ব্যাপারটা এতদূর নাও যেতে পারত। এবার প্রশ্ন হচ্ছে, এই সবের শুরুটা কোথায়? কেন বাংলাদেশের প্রশাসন স্টুডেন্টসদের ওপর অ্যাটাক করছে? আর স্টুডেন্টসরাই বা কিসের জন্য আন্দোলন করছে? চলুন সবটা জেনে নেব আজকের ভিডিওতে। Bangladesh is under a nationwide curfew and internet blackout after a weekend of violent clashes between security forces and protesters. Bangladesh, where an indefinite nationwide curfew is in force as unrest between police and anti-government protesters continues. এই আন্দোলনের পেছনের মেইন রিজন হচ্ছে রিজার্ভেশন বা কোটা সিস্টেম। বাংলাদেশের স্টুডেন্টসরা সেখানকার কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছেন। বাংলাদেশের কোটা সিস্টেমের হিসেবে 56% সরকারি চাকরি সমাজের বিভিন্ন ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে। তার মানে হচ্ছে মেধার বেসিসে শুধুমাত্র 44% সরকারি চাকরি পাওয়া যেতে পারে। বাংলাদেশের কোটা সিস্টেম ইন্ডিয়ার কোটা সিস্টেমের থেকে কিছুটা ডিফারেন্ট, কারণ সেখানে কাস্টের বেসিসে নয়, বরং মুক্তিযোদ্ধার বেসিসে মেজরিটি রিজার্ভেশন রয়েছে। এই ব্যাপারটাকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের বাংলাদেশের ইতিহাস দেখতে হবে। আমরা সবাই জানি স্বাধীনতা পাওয়ার আগে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল। সেই সময় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো, আর আজকের পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হতো। আর এখান থেকেই পাকিস্তান মুসলিম লীগ সরকার 2 পাকিস্তানকে শাসন করত। সেই সময় পশ্চিম পাকিস্তানের উপরে সামাজিক বৈষম্যের অভিযোগ ওঠে। পূর্ব পাকিস্তানের 90% মানুষ বাংলা ভাষায় কথা বলতেন, মাত্র 10%-এরও কম কিছু মানুষ উর্দু ভাষায় কথা বলতেন। তারপরেও সেখানকার রাষ্ট্রীয় ভাষা উর্দু করা হয়। তার উপর অর্থনৈতিক বৈষম্যও দেখা যায়। পূর্ব পাকিস্তান থেকে বিভিন্ন জিনিসপত্রের প্রায় 59% বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হতো, কিন্তু শুধুমাত্র 25% ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল। 1970 সালের নভেম্বর মাসে যখন পূর্ব পাকিস্তানে ভোলা নামের একটি সাইক্লোন এসেছিল, সেখানকার প্রায় 3 লাখ মানুষ মারা যায়। গত শতকের সবচেয়ে মারাত্মক কিছু ট্রপিক্যাল সাইক্লোনের মধ্যে একটি ছিল এই ভোলা সাইক্লোন। কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সাইক্লোন কবলিত মানুষগুলোর রিলিফের জন্য সেরকম কিছুই করতে দেখা যায়নি। আর শুধু এটাই নয়, রাজনৈতিক বৈষম্যও দেখতে পাওয়া যায়। 1970 সালের ইলেকশনের সময় পূর্ব পাকিস্তানে 162টা সিট ছিল, পশ্চিম পাকিস্তানে ছিল 138টা সিট। পশ্চিম পাকিস্তানের জনগণ আলাদা আলাদা পার্টিতে ভোট দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ একচ্ছত্রভাবে ভোট দেয় আওয়ামী লীগ পার্টিকে, যে পার্টিকে লিড করতেন শেখ মুজিবুর রহমান। ভোটের রেজাল্ট অনুযায়ী আওয়ামী লীগের 2 পাকিস্তানে সরকার গঠন করার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের আর্মি এটা চাইছিল না। সেই সময়ের পাকিস্তান মিলিটারির কমান্ডার ইন চিফ ইয়াহিয়া খান ভোটের এই রেজাল্টকে মানতে চায় না এবং পূর্ব পাকিস্তানে আর্মি শাসন ঘোষণা করে দেয়। তার জবাবে শেখ মুজিবুর রহমান প্রতিবাদ হিসেবে আইন অমান্য আন্দোলনের ডাক দেন। 1971 সালের 25শে মার্চ শুরু হয় অপারেশন সার্চ লাইট। পশ্চিম পাকিস্তানের মিলিটারি পূর্ব পাকিস্তানের জনগণের উপর অকথ্য অত্যাচার চালায়। শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় এবং মহিলাদের রেপ করা হয়। এক কথায় পূর্ব পাকিস্তানে গণহত্যা করা হয়। সেই সময় প্রায় 1 কোটি মানুষ ইন্ডিয়াতে শরণার্থী হয়ে চলে আসে। পূর্ব পাকিস্তানের প্রায় 50% পপুলেশন বাস্তুহারা হয়ে যায়। এরপরেই 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধতেই বাংলাদেশকে ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য করা হয়। সেই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের প্রচুর সাধারণ মানুষও সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। ইস্ট পাকিস্তান স্বাধীনতা পায় এবং নতুন নাম রাখা হয় বাংলাদেশ। যে সমস্ত সাধারণ মানুষ স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারাই হচ্ছেন মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশের রিজার্ভেশন সিস্টেমে 30% কোটা বরাদ্দ রয়েছে এই মুক্তিযোদ্ধাদেরই জন্য। বাকি 10% মহিলাদের জন্য, 10% জেলাভিত্তিক কোটা, 5% মাইনরিটিসদের জন্য এবং 1% প্রতিবন্ধী কোটা। এই সবগুলোকে মিলিয়ে হয় 56%। বাংলাদেশের মোট জনসংখ্যা এই মুহূর্তে 17 কোটি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটার অন্তর্ভুক্ত সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ।
অর্থাৎ 1000 জন সাধারণ মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 1.5 জন, আর এই 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে 300টা সিট। বাংলাদেশের স্টুডেন্টসরা চাইছে মাইনরিটিস এবং প্রতিবন্ধী কোটা ছাড়া বাকি সমস্ত রিজার্ভেশন বন্ধ করে দেওয়া হোক। এই মুক্তিযোদ্ধার কোটা স্টার্ট হয়েছিল 1972 সালে, বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর পরেই। সরকার থেকে ঘোষণা করা হয় যে দেশের যে সমস্ত সাধারণ মানুষেরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য গভর্নমেন্ট জবের 30% বরাদ্দ থাকবে। এবার কথা হচ্ছে 1997 সালে এই কোটাকে রিফর্ম করা হয় এবং বলা হয় যে এই স্বাধীনতা সংগ্রামীদের ছেলেমেয়েরাও এই 30% কোটার আওতার মধ্যে পড়ে। এরপর আবার 2010 সালে এই কোটাকে রিফর্ম করে বলা হয় যে স্বাধীনতা সংগ্রামীদের নাতি নাতনিরাও এই কোটার আওতায় পড়বে। 2010 সালে গভর্নমেন্টের এই ডিসিশনের পরে 2012-13 সালেও কোটা সিস্টেমের বিরুদ্ধে একটা বড় মুভমেন্ট হয়েছিল, কারণ যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তাদের বা তাদের সন্তানদের কোটার আওতায় নিয়ে এসে চাকরি দেওয়াটা মানা যায়, কিন্তু তাদের নাতি নাতনিদেরও সেই কোটার আওতায় নিয়ে আসাটা কি সত্যিই জাস্টিফাইড? ইন্ডিয়াতে যেমন ইউপিএসসি হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম, সেরকমই বাংলাদেশে হয় বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম। প্রায় 4 লাখ স্টুডেন্টস প্রতি বছর 3000 সিভিল সার্ভিস জবের জন্য পরীক্ষা দেয়। আশা করি কম্পিটিশনটা বুঝতে পারছেন। ফেব্রুয়ারি 2018-তে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও এই কোটা সিস্টেম সংশোধনের দাবি করেছিল। সেই সময়ও দুই দল স্টুডেন্টসদের মধ্যে সংঘর্ষ হয়, একদল যারা কোটা সিস্টেমের বিরুদ্ধে এবং আরেক দল যারা কোটা সিস্টেমের আওতায় পড়ে। 2018-র অক্টোবর মাসে বাংলাদেশ সরকার চাপে পড়ে ঘোষণা করে যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরির জন্য এই কোটা সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এবার সমস্ত ধরনের কোটা বন্ধ করে দেওয়ায় প্রতিবন্ধীরা বঞ্চিত হয়। একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে জায়গা তৈরি করে দেওয়াটা প্রতিটা দেশেরই খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এছাড়া পিছিয়ে পড়া জনজাতিও যাতে সমাজে এগিয়ে যেতে পারে সেটাও সরকারের দেখা দরকার। তো বিষয়টা হচ্ছে সরকার চাপে পড়ে এই সমস্ত দিকগুলো না দেখেই পুরো কোটা সিস্টেমটা বাতিল করে দেয়। 2018 সালে উপজাতিদের কোটা বাতিল করে দেওয়ায় তারা হাইকোর্টে মামলা করে এবং 2021 সালে কিছু মুক্তিযোদ্ধাদের 7 জন সন্তানরা মিলে হাইকোর্টে যায় যাতে এই কোটা সিস্টেম বন্ধ না করা হয়। 5 জুন 2024-এ সেই কেসেরই রেজাল্ট আসে। তাতে বলা হয় সরকার যেভাবে পুরো কোটা সিস্টেমটাকে বাতিল করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক। এই 7 জন যেটা বলছে সেটা ঠিকই, সরকারি ডিসিশনকে অবৈধ ডিক্লেয়ার করা হয় এবং আরও একবার কোটা সিস্টেমকে ফিরিয়ে আনা হয়। আর এটাই হচ্ছে সারা দেশে আরও একবার প্রতিবাদ শুরু হওয়ার কারণ। তবে এবারও ছাত্রদের একই দাবি যে পুরো কোটাটাকে বাতিল না করে সেটাকে কারেকশন করা হোক। আপনাদের বলে রাখি, এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয় দিয়ে বাংলাদেশে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছেন। এবার এই আন্দোলন চলাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ইন্টারভিউ সামনে আসে। সেই ইন্টারভিউতে তিনি বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? এবার এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুক, তার এই একটা কথাতেই আন্দোলনকারীদের মন আরো বিষিয়ে যায়। কারণ প্রত্যেক আন্দোলনকারী একটা আশা করছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেবেন, কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আন্দোলন আরো তীব্র হয়ে যায়। এরপর আন্দোলনকারীদের স্লোগান ওঠে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। রাজাকার হচ্ছে বাংলাদেশের একটা ঘৃণিত জাতি যারা মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিল এবং সেই সময় লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এবং নারীদেরকে ধর্ষণ করেছে। আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি দেওয়ার মতো কাজ করে। বাংলাদেশের প্রশাসন এই আন্দোলন বন্ধ করার জন্য ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে। সেখানকার পুলিশ এই আন্দোলন আটকানোর জন্য ছাত্রদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেটস, সাউন্ড গ্রেনেডস ফায়ার করছে এবং তার সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর মারধর করছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, ফোন কেড়ে নিচ্ছে, এমনকি মেয়েদেরও মারধর করছে। এগুলো দেখে মনে হয় আমরা 1971-এর বাংলাদেশে ফিরে গেছি। আপনারা জেনে অবাক হবেন, যেখানে দেশে পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, সেখানে আন্দোলন দমন করার দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ। আর সরকারও তাদের এই উদ্যম নিয়ে কোনো রকম বক্তব্য রাখছে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রলীগের বিশাল বড় ভূমিকা ছিল, কিন্তু আজ সেই ছাত্রলীগই বাংলাদেশের ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে। তবে সে দেশের সুপ্রিম কোর্ট গত 21শে জুলাই সরকারি চাকরির ক্ষেত্রে 7% রিজার্ভেশন রেখে বাকি সমস্ত রকমের রিজার্ভেশন তুলে দেওয়ার পক্ষেই রায় দেয়। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য এবং বাকি 2% ট্রাইবাল কমিউনিটিস এবং প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এতে আন্দোলনের আজ খানিক কমলেও এখনো পুরনো ছন্দে ফেরেনি বাংলাদেশ। আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার দোহাই দিয়ে একে একে হেফাজতে নিয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। এখন ছাত্রদের দাবি আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যাবতীয় অনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে গণহত্যার দায় স্বীকার করে হত্যাকাণ্ডে যুক্ত কনস্টেবল থেকে মন্ত্রী সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং এত মৃত্যুর জন্য জনসমক্ষে ক্ষমাও চাইতে হবে প্রধানমন্ত্রী। সরকার যদি সহযোগিতা না করে বৃহত্তর আন্দোলনের পথে এগোবে তারা। আজকে হচ্ছে 5 আগস্ট 2024। ভিডিওটা এডিট করতে করতে আমি আজকে নিউজের কিছু আপডেট পেলাম, তাই আমি ভিডিওটা এক্সটেন্ড করছি। বাংলাদেশের স্টুডেন্টদের 9 দফা দাবির পরিবর্তে মাত্র একটি দাবি তারা ঘোষণা করেন,
সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। অন্যথায় সর্বাত্মক অসহযোগের ডাক দেয় তারা। ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি জুড়ে যে অশান্তির সূত্রপাত হয় তাতে গতকাল মানে রবিবারই 100 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 14 জন পুলিশ কর্মীও ছিলেন। হামলা পাল্টা হামলায় জখম হয়েছে শতাধিক মানুষ। পরিস্থিতি বিচার করে রবিবার সন্ধ্যে থেকে কারফিউ জারি করা হয়েছিল সারা দেশ জুড়ে। কিন্তু আজকে দেশ জুড়ে জ্বলতে থাকা এই আগুনের স্ফুলিঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। এরপর বাংলাদেশের আন্দোলনকারীরা সেখানে উৎসব পালন করছে। তারা সেখানে প্রধানমন্ত্রীর থাকার জন্য যে বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়েছে এবং সেটাকে পুরোপুরি দখল করে নিয়েছে এবং সেখানে অবস্থিত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙা হচ্ছে। এবার আমার দর্শকদের কাছে কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানুষটা বাংলাদেশকে স্বাধীনতার মুখ দেখিয়েছিল সেই মানুষটার মূর্তি আজকে ভাঙা হচ্ছে। সেই মানুষটার মেয়েকেই আজকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল সেটা কিন্তু স্টুডেন্টসদের পক্ষেই দেওয়া হয়েছিল। তারপরেও কি স্টুডেন্টসদের এগুলো করার কোনো দরকার ছিল? শেখ হাসিনা পদত্যাগ করার পরে বাংলাদেশ কি সত্যিই ভালো থাকবে? আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে কি সরকারের সত্যিই কোনো হাত রয়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। সবশেষে আমি এটাই বলবো, যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে পারে, হিংস্রতার মাধ্যমে নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। সঙ্গে আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চারকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন প্রেস করতে ভুলো না, তাহলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।